অরিন্দম পাড়াগাঁয়ের ছেলে। ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাত্রে বাঁশবাগানের ভেতর দিয়ে সে 3 ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারে। আমাবস্যায় গ্রামের সীমানার শ্মশান থেকে মরা পোড়ানোর কাঠ সে কতবার বাজি ধরে নিয়ে এসেছে তার ঠিক নেই। কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকে, যেখানে 2 পা এগোতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে। ইলেকট্রিক আর গ্যাসের কল্যাণে দিন কি রাত চেনবার জোনায় বললেই হয়। সেইখানে এক রাতে সে যা বিপদে পড়েছিল ভাবলেই আতঙ্কে তার গায়ের লোমগুলো খাড়া হয়ে ওঠে। অরিন্দম বলে, না, কলকাতা শহরে সন্ধ্যার পর বেরোনো নিরাপদ নয়। আমরা হেসে উঠলে বলে, না হে না, চৌরঙ্গি সিয়ার অ্যাভিনিউয়ের কথা বলছি না। কলকাতাটা আগাগোড়া চৌরঙ্গি নয়। শোন তাহলে। সেবার কলকাতা পৌঁছে সেই দিনই কলেজ স্ট্রিটে গিয়ে বই টই সব কিনে ফেললাম। এরপর একটি সুটকেসে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো। কিন্তু হঠাৎ কি খেয়াল হলো, মনে হলো একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই। অবিনাশ আমাদের গায়ের ছেলে, অন্তত খেয়ালই ছিল। কোনো কাজে বেশি দিন লেগে থাকবার মতো ধৈর্য তার ছিল না। ছেলেবেলা থেকে কেমন যেন তার উড়ু উড়ু ভাব। বাড়ি থেকে সে কতবার যে পালিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই। কলেজ ছাড়ার পর অনেক দিন অবিনাশের সঙ্গে আর দেখা হয়নি। মাস 3 আগে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম। একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গা ঘুরে ফিরে সে কলকাতায় এই ঠিকানায় আপাতত আছে। আমি এসে তার সঙ্গে দেখা করি। এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া হয়তো যাবে না জেনেও একবার যেতে ইচ্ছে হলো। বাড়ির নম্বরটা ভুলে গিয়েছিলাম, কিন্তু গলিটা মনে ছিল। একটু খোঁজাখুঁজির পর একটা গলি রাস্তায় ঢুকে একজনকে জিজ্ঞাসা করে জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে। রাত তখন বেশি নয়, বড় জোর 8টা হবে। কিন্তু গলি দিয়ে খানিক দূর হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম। গলি হোক আর যাই হোক, কলকাতার পথ তো বটে, অথচ এই 8টা রাত্রে সেখানে একটি জনপ্রাণী নেই। ভেবেছিলাম খানিক দূর গিয়ে আর কাউকে পথ জিজ্ঞাসা করব, কিন্তু লোক কোথায়? তাছাড়া গলিটাও ফোরাতে চাই না। একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছি, কিন্তু যে লোকটা আমায় পথ দেখিয়ে দিয়েছে আমায় ভুল পথ দেখিয়ে তার লাভ কি? আরও খানিকটা এমনি করে এগিয়ে গেলাম। পথ তেমনি নির্জন, বাতিগুলো জ্বলছে মিটমিটে হয়ে। একে গ্যাসের ল্যাম্পপোস্টগুলো অন্তত দূরে দূরে। তার ওপর কী কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তা আলো হবার দূরের কথা, সেগুলো যে জ্বলছে এইটুকুই বুঝতে কষ্ট হয়। দুপাশের বাড়িগুলো যেন মানধাতার আমলের তৈরি। কোনো রকমে হাড় বেরুন ইট কাঠের জীর্ণ দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে। না আছে কোনো বাড়িতে একটা আলো, না জনমানুষের একটু শব্দ। ক্রমশ মনে হলো একটা কেমন যেন ভ্যাপসা গন্ধ নাকে আসছে। বহুদিন আলো বাতাস সেখানে ঢোকেনি। মানুষের বাস যেখানে বহুদিন ধরে নেই, এমনি ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায়, গলিটায় ঠিক সেই রকম একটা গন্ধ পাচ্ছিলাম। লোকটা বলেছিল কিছু দূরে গেলেই ডাইনে গলি পাওয়া যাবে, কিন্তু জনমানুষ্যহীন জীর্ণ বাড়ির ভেতর ডাইনে বাঁয়ে কোথাও কোনো পথ নেই। সামনে পথও খানিক দূর গিয়ে দেখলাম বন্ধ। যে পথে ঢুকেছি গলিটার ওই একটি মাত্রই তাহলে বেরোবার রাস্তা। আশ্চর্য ব্যাপার, লোকটা মিছিমিছি আমায় ভুল পথ দেখালো কেন? সেখান থেকে ফিরলাম। গলিটি যেন আরো অন্ধকার মনে হচ্ছিল। এতক্ষণ যে গ্যাসগুলো মিটমিট করে চলছিল তারই মধ্যে কটা একেবারে নিভে গেছে দেখলাম। সবে তো প্রথম রাত। কলকাতা শহরের সমস্ত রাস্তা এখন লোকজনে, গাড়ি ঘোড়ায়, মানুষের শব্দে গম গম করছে। অথচ এই পথটা কেমন করে এমন নির্জন নিস্তব্ধ হয়ে গেল? আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই। সে শব্দ অদ্ভুতভাবে নির্জন বাড়িগুলোর দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার চোখের ওপরেই
কটা রাস্তার বাতি ধপধপ করে নিভে গেল। ভ্যাপসা গন্ধ ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল। না, এই গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল। কাজ নেই আর অবিনাশের খোঁজ করে। খানিক দূর গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। এদিকেও গলির পথ যে বন্ধ, কিন্তু তা কেমন করে হতে পারে? আমি একটা পথে যে গলিতে ঢুকেছি এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। গলি দিয়ে এগোবার সময়ে আশেপাশে কোনো পথই দেখতে পাইনি। তাহলে গলির দু মুখ বন্ধ কেমন করে হয়? ভাবলাম হয়তো আরও একটা পথ ছিল। যাবার সময় আমার দৃষ্টি কোনো রকমে এড়িয়ে গেছে। এখন আসবার সময় ভুল করে সেইটিতেই ঢুকে পড়েছি। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জেনে আমি আবার ফিরলাম। গলি থেকে বেরোতে হবেই। আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম। গলিটা যেন ক্রমশ দীর্ঘই হয়ে চলেছে। আমার অজান্তে কে যেন ইতিমধ্যে সেটা বাড়িয়ে আরও লম্বা করে দিয়েছে। এবারেও যখন দেখলাম গলির মুখ বন্ধ, তখন সত্যিই বুকের ভেতরটা কেমন করে উঠল। তার উপরে এই ভ্যাপসা গন্ধ ভরা অন্ধকার গলি, চারিদিক থেকে যেন আমাকে জেলখানার মতো বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করেছে। উপরে চেয়ে যে একটুকু আকাশ দেখতে পাবো তারও জো নেই। এমন একটা ধোঁয়াটে কুয়াশায় আকাশ আচ্ছন্ন হয়ে গেছে, তার ভেতর দিয়ে একটা তারাও দেখা যায় না। হঠাৎ বুকটা ধড়াস করে উঠল। দূরে একটা মিটমিটে বাতির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না? তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম। এই তো আমাদের অবিনাশ। এতক্ষণের ভয় ভাবনা নিমেষে ভুলে গেলাম। আনন্দে চিৎকার করে তার নাম ধরে ডাকতেই সে চমকে ফিরে তাকালো। বললাম, কি আশ্চর্য, তোর খোঁজ করতেই এই 1 ঘন্টা এই গলির ভেতর ঢুকে হয়রান হচ্ছি। এ বাবা, কি অদ্ভুত গলিতে থাকিস তুই, ঢুকে আর বেরোনো যায় না? অবিনাশ একটু হেসে বললে, আমায় তাহলে তোর মনে আছে ভাই? মনে থাকবে না কেন? না ভাই, মনে থাকে না, অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরে আমরা বেঁচে থাকি। আমি হেসে বললাম, ছিলি তো ভূপর্যটক, আবার দার্শনিক হলি কবে থেকে? যাক, এখন তোর বাড়ি চল, দেখি তোর সব গল্প শুনতে চাই। অবিনাশ কেমন যেন একটু নিরুৎসাহ হয়ে বললেন, আমার বাড়ি? আচ্ছা চল। আমার চিঠি পেয়েছিলি? সে তো 3 মাস আগে। তোর জন্য কতদিন অপেক্ষা করেছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। আবার তাহলে ফিরলি কবে? অন্যমনস্কভাবে অবিনাশ বললেন, এই আজ। এই আজ? আবার গেছিলি কোথায়? বলছি চল। সেই নির্জন গলি দিয়েই তখন আমরা এগিয়ে চলেছি, কিন্তু আর তখন আগের কথা কিছু মনে ছিল না। অবিনাশ বলতে লাগলো, এবারে ভাই গেছিলাম বহু দূর। খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটি জাহাজ দেখলাম। শুনলাম যে সেটা এখান থেকে মাল নিয়ে যাবে নবদ্বীপে। তখন আর লোভ সামলাতে পারলাম না, যেমন করে হোক যেতেই হবে এই জাহাজে। ভাড়া দেওয়ার মতো পয়সা নেই। অনেক কষ্টে জাহাজের হেড খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করলাম। গভীর রাতে জাহাজে চড়ে হেড খালাসির নির্দেশ মতো এক জায়গায় লুকিয়ে রইলাম। ভোর হবার আগে জাহাজ ছেড়ে দিল। তারপর কদিন কি অদ্ভুতভাবেই না কাটিয়েছি। সারাদিন জাহাজের ভেতরে লুকিয়ে থাকি আর জাহাজের শব্দ শুনি। গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায়, জাহাজের খোলে কজন ইঞ্জিনিয়ার আর ফায়ারম্যান, আর ওপরে হাল ঘোরানোর হুইলে একজন নাবিক ছাড়া আর কেউ থাকে না। তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণে রেলিং ধরে দাঁড়াই। এমনি করে কদিন বাদে জাভায় এসে পৌঁছালাম। আগে ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময়ে হেড খালাসি আমার নামার ব্যবস্থা করে দেবে, কিন্তু বন্দরে জাহাজ ভিড়বার আগের রাত্রে
সে এসে আমায় জানিয়ে গেল যে তা হবার উপায় নেই। এখানে মাল নামানো হলে জাহাজকে স্ট্যান্ডার্ড ডকে রং করার জন্য পাঠানো হবে, ঠিক আছে? সুতরাং সেভাবে নামা যাবে না। তাহলে উপায়? খালাসি বললে, উপায় আছে। সবাই যখন জাহাজে ভিড়বার সময় সেই কাজে ব্যস্ত থাকবে, তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি তাহলেই হয়। তাতেই রাজি হলাম। জাহাজ জেটিতে লাগবার আয়োজন চলছে, এমন সময় সন্তর্পণে রেলিংয়ের ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ, কেউ দেখতে পেল না। ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক, কিন্তু সেই মুহূর্তে জাহাজটা জেটিতে ভিড়বার জন্যে পাশে সরতে আরম্ভ করল। জাহাজের বিশাল প্যাডেলের ঘায়ে জল তোলপাড় হয়ে উঠল। কি ভীষণ তার টান! প্রাণপণেও আমি সে টান সরিয়ে আসতে পারলাম না। ঘূর্ণমান ভয়ঙ্কর প্যাডেলের দিকে তলিয়ে গেলাম। আমি শিউরে উঠে বললাম, তারপর 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 সেই প্যাডেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে দেখবি। সামনে একটা গ্যাসের বাতি তখনও জ্বলছিল। অবিনাশ তার জামাটা খুলে দেখালে। এ কি জামাটা নিচে থেকে কিছুই নেই, একেবারে ফাঁকা, শূন্য। ওধারের গ্যাস পোস্টটা সে জামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। ওপরের দিকে চাইলাম, সেখানে অবিনাশের মাথা নেই। শূন্য, শূন্য, সব শূন্য। অস্ফুট চিৎকার করে সুটকেস হাতে আমি দৌড় শুরু করলাম। কিন্তু কোথায় যাব? যেদিকে যাই নির্জন গলির মুখ বন্ধ। চিৎকার করে একটা পরবাড়ির দরজায় ঘা দিলাম। তার ভেতরে দরজা জানালাগুলো পর্যন্ত সে আঘাতের প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল, কিন্তু কারোর সাড়া নেই। অন্ধকার গলি মনে হলো আমার চারিধারে সংকীর্ণ হয়ে আসছে। অসহ্য আর ভ্যাপসা গন্ধ তারপরে আর মনে নেই। যখন আমার জ্ঞান হলো, তখন দেখি কে একজন আমায় বলছে, উতরিয়ে বাবু, ইয়া শিয়ালদা স্টেশন। হ্যাঁ, শিয়ালদা স্টেশন? অবাক হয়ে দেখি আমি আমার সুটকেস সমেত একটা রিকশায় বসে আছি। সামনে শিয়ালদা স্টেশন। কিন্তু কখন কেমন করে যে আমি রিকশায় উঠেছি কিছুই মনে করতে পারলাম না। পরে খোঁজ নিয়ে জেনেছিলাম অবিনাশ 2 মাস আগে যাবার বন্দরে এমনি করেই মারা গেছিল।